ব্যাগটা ধরুন তো। মানে কি? আমি কেন ব্যাগ ধরবো? এত কথা বলেন কেন? দেখছেন না সব জিনিসপত্র নিতে হচ্ছে। ধরুন। আজীব তো। এই, কে আপনি? আমাকে চেনেন আমি কে? আমি নতুন ভাড়াটিয়া, 3 তলায় উঠেছি। আর আপনি কে সেটা জেনে আমি কি করবো? একটু হেল্প করলে কি হতো? ফসকা পড়বে নাকি? এটা আমার বাবার বাড়ি। আমি বাড়িওয়ালার মেয়ে, আর আমাকে বলছেন কাজ করতে? এত সাহস আপনার? ও, তাহলে আপনি সেই কটকটি বেগম অত্যকু। আপনি সেই মেয়ে যার কথা আঙ্কেল বলেছিল। এই, কি বললেন আমাকে? খুব সাহস দেখছে আপনার। একটু উল্টাপাল্টা কথা বলে খুব খারাপ হবে বলে দিলাম। সেটা পরে দেখবে। আগে ব্যাগটা নিয়ে উপরে চলুন। ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম তার অনিচ্ছা সত্ত্বেও। ও হ্যাঁ, তোমাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি আবির, আজ নতুন বাসায় উঠলাম পরিবার সহ। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, ভাতিজি, এটা আমার পরিবার। বাবা সরকারি চাকরি করেন। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করলাম, মানে ফাও কাজ করে নিলাম, সে হলো এই বাড়ির একমাত্র মেয়ে, মানে বাড়িওয়ালার মেয়ে। নামটা এখনো জানা হয়নি, ওর পরে জেনে নেব কোন ওসিলত দিয়ে। ওরা 4 তলায় থাকে, আমরা 3 তলায়। বড় ফ্ল্যাট, 3টা রুম, বেলকনির সাথে আমার রুম। এই বাসাটা নেবার একমাত্র কারণ হলো বাবার অফিস, ভাইয়ের অফিস আর আমার ভার্সিটি, 3টাই পাশাপাশি। আর বাড়িওয়ালা আঙ্কেলও খুব নরম মনের মানুষ। ট্রাক থেকে সব মালামাল বাসায় উঠিয়ে সেগুলো গোছাতেই রাত হয়ে গেল। 9টার দিকে বাড়িওয়ালা এলো দেখা করতে। আব্বু দরজা খুলে ভেতরে এনে আঙ্কেলকে সোফায় বসতে দিল। ভাই, কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। বাসাটা সত্যি খুব সুন্দর। সারা জীবন পরিশ্রম করে একটা আশ্রয় বানিয়েছে আপনাদের দোয়ায়। কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। সে তো ঠিক আছে। আজ তো সব গোছালাম, কাল ভাবিকে নিয়ে আসবেন বেড়াতে। সে তো আসবই। আপনার ভাবি আসতে চেয়েছিল, কিন্তু পরে উনিই বলল সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে, এখন না গিয়ে কাল যাবে। তাই আমি এলাম। তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ, আপনারা আজ রাতে আমার বাসায় খাবেন। আপনার ভাবি রান্না করেছে। আজ আর গ্যাস নষ্ট করে লাভ নেই, কাল সকালে করবেন। আপনারা গুছিয়ে চলে আসুন, আমি গিয়ে ওদিকে সব ঠিক করি। হ্যাঁ ভাই, আপনি দেখছি সব খবর রাখেন। কি যে বলেন ভাই, আমি কখনো ভাড়াটিয়া বাড়িওয়ালা সম্পর্কে বিশ্বাস করি না। সবাই এক পরিবার। কথা হচ্ছিল আব্বু আর আঙ্কেলের। ডিনারের দাওয়াত পেলাম। এমনিতে কাজ করে ক্ষুধা লেগেছে অনেক। আমার মতো একটা পিচ্চি পোলা কি এত কাজ করতে পারে? ভাইয়াটাও হারামি, একটা কাজ করেনি, সব আমাকে দিয়ে করিয়েছে। বাড়ির ছোট বলে কেউ আদর করে না। ফ্রেশ হয়ে সবাই ওপর তলায় গেলাম। আঙ্কেল দরজা খুলে আমাদেরকে দেখে আন্টিকে ডেকে বলল, কই অর্পিতার আম্মু, দেখো কারা এসেছে। আমি বুঝে নিলাম ওই কটকটির নাম তাহলে অর্পিতা। নামটাও যেমন ঠিক তেমনই কর্কট মেয়ে একটা, তাতে আমার কি? আমি তো ভালো ছেলে। আন্টি এসে সালাম দিল, তারপর সবাইকে নিয়ে গেলাম ভিতরে। আমার ছোট মামুনিকে আগে কোলে নিয়ে দাদু দাদু বলে আদর করত। সবাই ওকে দেখে বলে এত মিষ্টি একটা মেয়ে। বুঝলাম তারা সবাই খুব মিশুক, ভালোই লাগলো। সবার সাথে কথা বলছিলাম। আন্টি আমাকে জিজ্ঞাসা করলো কিসে পড়াশোনা করি, কোথায়, সবই জানালাম। ওপি, এই ওপি, দেখে যা কারা এসেছে বাসায়। আন্টি তার মেয়েকে ডাকলো। আবারও বুঝলাম বাসায় তাকে আন্টি ওপি বলে ডাকে। একটা মানুষের এত নামের কি দরকার? রুমের দরজা খুলে কটকটি মানে ওপি ম্যাডামের বের হলেন অবশেষে। সাদা একটা জামা পরে, লম্বা চুল, হাসি মুখ, খুব সুন্দর লাগছিল দেখতে। ওয়েট ওয়েট, আমি ক্রাশ খাইনি, কিন্তু শুধু বলছিলাম আর কি। এসে সালাম দিয়ে বসলো সোফায়। এক একে সবার সাথে পরিচিত হলো। তখন জানলাম সে এবার 9ম ক্লাসের ছাত্রী। সবার সাথে হাসি মুখে কথা বলে শেষে যখন আমার দিকে তাকালো, দুজনেরই মুখে যেন কালো মেঘ জমে গেল। আমি মুখ ভেঙচি দিলাম আগে, তাতে তার মুখটা খুলে গেল হা করে। রাগে ফুলছে, তাতে আমার কি? আন্টি বললেন, কি রে, তোর এই ভাইয়ের সাথে পরিচিত হলি না? আমি বললাম, আন্টি আমি কটকটিকে চক্ষু, ও যে আপনার মেয়ে সেটা আমি জানি। সকালে দেখলাম রাস্তায় চিৎকার করে সবাইকে বলছে ও এই বাড়ির মেয়ে। তখনই জানছি। একদম মিথ্যে কথা বলবেন না। নিজে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আবার বড় বড় কথা। তখন সবাই আমার ওই কথা শুনে হাসতে লাগলো। আমার মেয়েকে আজ অব্দি পানি ঢেলে খাওয়াতে পারি না, তুমি ওকে দিয়ে কাজ করিয়ে নিলে? বাবা, ভালো করেছ আন্টি, আমি সব ভালো পারি, কাকে কখন কোথায় টাইট দিতে হয়। সবাই আরেক চোট হাসলাম। আর ওদিকে কটকটি বেগম রাগে জ্বলছে, যেন পরেই আমাকে চিবিয়ে খাবে। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম খেতে। আমার সামনেই বসলেন অপু ম্যাডাম। ওর চোখে চোখ পড়তেই আমি জগটা ঠিক ওর সামনে রাখলাম, যাতে ওর চেহারা না দেখা যায়। ভাবি আমার পাশে বসে সব খেয়াল করছে, আমি চিমটি দিচ্ছি। আন্টির হাতের রান্না কি খুব ভালো লাগলো, যদিও আম্মুর রান্না ছাড়া কারোরটা আজ অব্দি ভালো লাগেনি। আন্টি মাঝে মাঝে এসে খেয়ে যাবো এত সুন্দর রান্না,
যখন মন চায় এসো, কোনো সমস্যা নেই। আমি মাথা নাড়িয়ে খেয়েই যাচ্ছি, হঠাৎ দেখলাম কে যেন আমার দিকে শকুনি চোখে তাকিয়ে আছে। কটকটি বেগম ছাড়া আর কে এমন করবে? ওর দিকে তাকাতেই মুখ ভেঙচি কেটে আগেরটা শোধ দিল। প্রথম দিনে এমন অবস্থা না জানি সামনে কি আছে আমার কপালে। খাওয়া শেষ করে যখন বের হব তখন অপির পাশে দাঁড়িয়ে বললাম, সারাক্ষণ মুখে ঠাড়া পড়ার মতো চেহারা না বানিয়ে একটু হাসবে, নাহলে প্যাঁচার মতো লাগে। বলে দরজা দিয়ে দৌড়ে চলে গেলাম। আর সে রাগে জ্বলতে থাকলো। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, শরীরটা ক্লান্ত, তারপরও এত ঝগড়া করলে এনার্জি কই পাবো? তারপর ভাবলাম, মেয়েরা সারাদিন এত ঝগড়া করে এনার্জি কই পায়? রক্তে তাদের ঝগড়ার কোনো কণা আছে মনে হয়। চোখটা বন্ধ করতেই অপির মুখটা ভেসে উঠল। ফাল দিয়ে উঠে বুকে খুরি খুরি মেরে দোয়া পড়লাম, আল্লাহ ওই মেয়ের চেহারা আর চোখেও ভাসেও নি। ঘুমটা রাতে ভালোই হলো। পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হব, তখন দেখি সিঁড়িতে কে যেন দাঁড়িয়ে আছে, চোখগুলো বড় করে রাগে জ্বলছে আমাকে দেখে। আমি একবার এক সিঁড়ি নামি তো 2 সিঁড়ি উঠে যাই। তারপর সাহস নিয়ে নামলাম কিছু না জানার ভান করে। ওর পাশ দিয়ে যাবার আগেই আমার কলার ধরে বলল, এই রোহিঙ্গা দাঁড়ান, এক পা নড়বেন না। ওই কটকটি, কি বললে আমি রোহিঙ্গা? কাল এসেই আমার পিছনে কেন লেগেছেন? খুব সাহস, তাই না? এখন তো চিনেননি আমি কে, তাহলে আর এরকম করার সাহস হতো না। ও সাহস দেখবা কি? ওর লম্বা চুলগুলো জোরে টেনে এক দৌড় দিয়ে সিঁড়িতে নেমে আমি হাঁ হয়ে গেলাম। আর ওপি রাগে জ্বলতেছে। আমি শিওর পরের বার আমার কপালে শনি আছে। আমার ভার্সিটির পাশে ওর স্কুল। আমি বিকেলে ভার্সিটি থেকে ফেরার সময় খেয়াল করলাম ওপির স্কুলের কিছু মেয়ে 2টা এলাকার বখাট ছেলেদের খুব পিটাচ্ছে। সে কি মায়ের! রাস্তায় ফেলে একজনকে দেখে বুঝেছি ও হয়তো ওদের দলপতি। চুলগুলো বাঁধা খোপা করে। ছেলে দুটির কলার 2 হাতে ধরে বলছে, আর যদি কোনোদিন কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাস, বিরক্ত করিস, তাহলে আপা আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি কিছুটা দূর থেকে অন্য সবার মতো দাঁড়িয়ে দেখেছি। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আর ওদের ওই দলপতির ঠিক পেছনে আমি, তাই ওর ফেসটা দেখতে পাচ্ছি না। খুব ইচ্ছে হচ্ছে ওকে দেখতে। নামটা শুধু মনে রাখিস, অপি। আমার নাম বলে ওদের ছেড়ে দিয়ে খোপাটা খুলে মুখ ফিরিয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। আমি তো পুরাই অবাক। এ তো সেই কটকটি, মানে অপি। তাহলে এতক্ষণ ওই মেয়েটা ওদের কেলাচ্ছিল। ওএমজি! আর আমি এমন গুন্ডি লিডারের সাথে কাল থেকে ঝগড়া করছি, ওরে বিরক্ত করছি। সকালে তাহলে ও ঠিকই বলছিল, চিনলে এমন সাহস হতো না। এমনভাবে ফেসে গেলাম, ওই রকম মায়ের যদি আমাকে দেয় তাহলে তো আমি শেষ। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অপি আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে চোখ পড়তে আমি 1 পা 2 পা করে হাঁটা শুরু করলাম। দুনিয়ায় আমি এখন কাউকে চিনি না, কারোটাকে সারাও দেব না। ওদিকে অপি ওর চেলাবেলাকে আমার দিকে দেখিয়ে দিল। ওরা দৌড়ে আসছে, বাধ্য হয়ে আমিও দে দৌড়। বেশি দূর যেতে পারলাম না অবশ্য। ওরা 4-5 জন আমাকে চারপাশ থেকে আটকে নিল। আমি কাচুমাচু হয়ে মাথা নিচু করে চোখ পিটপিট করে দেখছি অপির দিকে। খুব ভাব নিয়ে আসতেছে আমার দিকে। খোপার চুলগুলো ছেড়ে যে ভঙ্গিতে আসছে, যে কোনো ছেলে মানুষ কিছু সময়ের জন্য ওর প্রেমে পড়তে বাধ্য। আমার সামনে এসে নাকে একটু আঙ্গুল ঘুষে খুব মুড নিয়ে বলল, কি না মিস্টার, খুব তো কাল লাগলে অপির পেছনে, আজ দেখলে তো অপির আসল রূপ। সরি আপা, কে অপি? কোথাকার অপি? আমি তো কোনো অপিকে চিনি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো ভার্সিটি থেকে সোজা বাসে যাচ্ছি। আমাকে কেন আটকলেন? কথাগুলো একবারে বলে হাঁপাচ্ছে ওর দিকে তাকিয়ে। আহা করে, আরে লেলে লেলে বাচ্চা, ছেলেটা কিচ্ছু জানে না। ওই আমার হকি স্টিকটা দে তো, ওর হাঁটুর বাটির ছুটালে সব কিছু জেনে যাবে। আরে আরে কি বলেন এসব? এমন গুন্ডি কেন আপনারা? আমি কিন্তু আপনার আব্বুকে সব বলে দিব, তখন বুঝবেন মজা। তাই নাকি? সেটা তো বাড়িতে যাবার পর, আগে তো হাঁটু ভাঙবো। তারপর আমার সামনে হকি স্টিকটা আমার পায়ে রেখে টোকা দিচ্ছে আর দুষ্ট দুষ্ট হাসছে অপি। দেখো অপি, ভালো হবে না কিন্তু। অপি কিছু না শুনেই যেই আমাকে মারতে যাবে ঠিক তখনই ওর হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিয়ে ওর হাত ধরে বললাম, এত সুন্দর হাতে হকি স্টিক নয় বালিকা, ফুল মানায়। তোমার চোখের আগের ছাপটা সত্যি মন কাড়া। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবেও। অপির রাগ যেন ওর বেড়ে গেল। এই প্রথম কোনো ছেলে ওর হাত ধরে এমন কথা বলার সাহস পেল। তোর কপালে দুঃখ আছে। এত রাগী মেয়েকে সামলাতে একটু কষ্ট তো হবেই। উফ, অসহ্য। অপির হাতে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসলাম। অপির বান্ধবীরা সব অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে, তুই কেন কিছু বললি না ওকে? আরে যাবে আর কই,
রাতে দিনে সবসময় ওরে পাবো আমার বাড়িতে। ওর জীবন তেজপাতা করে ছাড়বো বলে দিলাম। বাসে এসে গোসল করে খেয়ে নিলাম। আমার ভাতিজি দৌড়ে এসে আমার বিছানায় শুয়ে পড়লো আমার সাথে। যত প্রকার দুষ্টামি আছে এক এক করে শুরু করলো। আমার ঘুমটা আর হলো না। হঠাৎ কে জানি এলো, কলিং বেল বাজলো। ভাতিজি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অপি রুমে ঢুকে মেজাবিনকে কোলে নিয়ে আদর করতে করতে সোফায় বসলো। আম্মু ভাবি এসে গল্প শুরু করলো ওর সাথে। আমি বুঝলাম এমনি এমনি আসিনি, নিশ্চয়ই কোনোভাবে আমাকে জ্বালাতে এসেছে। তাই আমি আর গেলাম না ওখানে। আমি আমার গিটারটা বের করে বাজাচ্ছি আর গান গাইছি। কিছু সময় পর মেজাবিন অপির কোল থেকে নেমে আমার কাছে আসবে বলে দৌড় দিল। আন্টি গিটার বাজায় কে? কেন আবার? আবির বাজাচ্ছে। ভাই গিটার বাজাতে পারে? গান গিটার নিয়েই তো থাকে, আর আমাদের কান ঝালাপাড়া করে। আমি যাবো ভাইয়ের কাছে। যাও, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? ওকে আন্টি। তারপর রুমে ঢুকে টুপ করে দাঁড়িয়ে শুনছি অপি। আমি দেখেও না দেখার ভান করে গান গেয়ে যাচ্ছি। আরটা আমার পাশে বসে অপির বড় নখ দিয়ে আমাকে গোটা 6টি চিমটি দিল। খুব গান গা হচ্ছে তাই না? গেয়ে নাও, পরে আর গান বের হবে না গলা দিয়ে। মানে কি? এত রাগ কিন্তু ভালো না, বুঝলে কটকটি? দেখো, এবার কিন্তু আন্টিকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছ। তখন তোমার অবস্থা কি হবে বুঝবে। তুমি এত ফাজিল কেন? আমার পেছনে আর লাগতে এসো না, ফল ভালো হবে না। মেজাবিনকে বললাম, আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে আসো তো, তোমার কটকটি আন্টির ক্ষুধা লেগেছে। মেজাবিন চলে গেলে অপির গালে 2টা কিস করে বললাম, তোমার রাগী চেহারাটা খুব ভালো লেগেছে, তাই আরো বেশি রাগাতে ইচ্ছে করে। কুত্তা হারামি শয়তান উল্লু, তোর এত সাহস আমাকে কিস করলি? দাঁড়া, আন্টিকে বলতেছি। যাও ডেকে বলো আন্টি আবির আমাকে কিস দিছে। যাও বলো। অপি রাগ যেন থামছেই না, কিছু বলতেও পারছে না। তোকে আমি দেখে নেবো, মনে রাখিস। মেকআপ করে আসবো, তারপর দেখবা এমন হাল করবো আয়নায় নিজেকে চিনতে পারবা না। দেখা যাক। এভাবে প্রতিদিন টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের। অপি অনেক প্ল্যান করেছে আমাকে শায়েস্তা করার জন্য। অপির সাথে প্রতিদিন সকাল রাতে খুনছুটি করতে করতে একসময় মনে হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সেটা কি করে জানাবো? এটাতেই ভয় পাচ্ছি। রাত ভর চিন্তা করছি। একে তো রাগি, তার উপর বাড়িওয়ালার মেয়ে, কি করা যায়? যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আব্বু অফিস যাওয়ার আগে আমাকে বললো বিকেলে থাকতে। আমিও বুঝে গেলাম আজ আব্বু আবারও আড্ডা দিবে আমার সাথে। মনে হলো আব্বু আর আমি বেস্টুর মতো আমার একসাথে গান গায়ে আড্ডা দিই। আমার বন্ধু বান্ধবীরা সবাই আফসোস করতে থাকে এমনটা দেখে। সকালে মেজাবিনকে স্কুলে দিয়ে আমিও ভার্সিটি চলে গেলাম। সকাল থেকে অপিকে দেখিনি, কেমন জানি লাগছে ওর জন্য। ভাবলাম দুপুরে যাবার সময় দেখা হবে নিশ্চয়ই। সেদিনের মতো আজও ওর স্কুলের সামনে দিয়ে আসছি, কিন্তু পাচ্ছি না কোথাও। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি কটকটি ওর বান্ধবীদের সাথে বসে ফুচকা খাচ্ছে। আমি চুপচাপ ওর পিছনে গিয়ে দাঁড়াতে ওর বান্ধবী তাকিয়ে আছে, মুখে একটা ফুচকা থাকায় কথা বলতে পারছে না। আমি অপির ফুচকার প্লেটের থেকে 2 হাতে 4টা ফুচকা উঠিয়ে টপটপ গালিপুরে হাঁটা শুরু করলাম। এটা দেখে আশেপাশে সবাই মুখে হাসির ঝলক, আর কটকটিটা চিল্লাতে চিল্লাতে কান ঝালাপাড়া করে দিল। তাতে আমার কি? আমি তো শুধু ফুচকা খেয়েছি। বাসায় এসে খেয়ে অপিদের বাসায় গেলাম। আন্টি নাকি যেতে বলেছে। ভয়তে আমার অবস্থা যায়। অপি নিশ্চয়ই কিছু বলেছে। এভাবে ওর সাথে এমন করাটা মনে হয় আমার ঠিক হয়নি। আমি সবসময় একটু বেশি বেশি করে ফেলি। ধরুন আন্টি এখন কি বলবে আমাকে? না, আর ওকে বিরক্ত করবো না। এসব ভাবতে ভাবতে কলিং বেল বাজালাম। আন্টি এসে বলল, আরে আবির এসো। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? এই তো আন্টি, সবই ভালো চলছে। আম্মু বলল ডেকেছিলেন নাকি বলতে। আসলে অপি বলছিল। এটা শুনেই হার্টবিট বেড়ে গেল। আজ আমি শেষ। কি বলছিল আন্টি? তুমি নাকি সুন্দর গিটার বাজাতে পারো। আমি চাই তুমি ওকে প্রতিদিন গিটার বাজানো শেখাবে, কিন্তু কোনো না শুনতে চাই না। বাজলাম। তাহলে অপির উপরে রাগ দেখায় আমার সাথে, আর ভেতরে বাকি এত কিছু। বাহ, ও আচ্ছা এই কথা। ও যে রাগী, আমার কথা শুনবে তো? না শুনলে পিটাবে। আমি পারমিশন দিলাম। ওকে আন্টি, কিন্তু কখন শেখাবো? বিকেলে তুমিও ফ্রি, ও ফ্রি, তখনই ভালো হবে। আর বাকি টাইমও তুমি শেখাতে পারবে, এমন তো নয় যে খুব দূরে থাকো তুমি, তাই না? আচ্ছা, সমস্যা হবে না। কিন্তু সে কই এখন? ওই যে টিভি দেখছে। যাও। ওকে আন্টি, যাক, এখন একটু নয়, অনেকটা ভালো লাগছে। আমি অপির আরও কাছে আসার সুযোগটা পেলাম। টিভি রুমে গিয়ে দেখি সোফায় বসে রিমোট হাতে নিয়ে বসে আছে।
গিয়ে ওর হাত থেকে রিমোট কেড়ে নিলাম আর সাথে সাথে চিল্লাতে শুরু করলো, আম্মু দেখো, নাক বোঝাটা আমার রিমোট নিয়ে গেছে। আমি কিছু বলবো না, তোরা তোরা সামলা, এত চিল্লাও কেন? ক্যাচকেচি পাখি একটা, তুমি দুপুরে আমার ফুচকা খাইছো না বলে এখন আমার রিমোটটাও নিলে? তোমার সাহস কিন্তু দিন দিন বাড়ছে, এর ফল কিন্তু ভালো হবে না। সো তো পরে দেখবো, আগে দেখো। আম্মুকে গিটার বাজানোর কথা বলেছো, আর কিছু বলেনি তো? আর কি বলবো? ও তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? কিছু না। শোনো, আজ বিকেলে আমরা বাইরে আড্ডা দিব, তুমি রেডি থেকো। আমি তোমাকে নিয়ে যাব। কই যাব শুনি? এই তো বাসার সামনে আমার বন্ধু বান্ধবী আর আব্বুও থাকবো, যেখানে আমরা গান গেয়ে আড্ডা দিই। আজ থেকে তুমিও থাকবে। সত্যি? সত্যি। আমি তোমার আম্মুকে বলেছি আমার কথা না শুনলে তোমাকে পিটানোরও পারমিশন দিছে। ইস, কত শখ আমাকে পেটাবে। অপির হাতে উল্টো পেটানি খাবা। অপির চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে, তাই চুলগুলো ধরে জোরে টান দিয়ে বললাম, আজ থেকে তোমার ঘুম হারাম করবে এই আবির, বলে চলে এলাম। অপির ওই রাগী চোখটা খুব মায়াবী। ইচ্ছে করে ওর চোখের কাঠগড়ায় আসামি হয়ে সব দোষ স্বীকার করে সারা জীবন থেকে যাই। অসম্ভব সুন্দর ওই চোখ আর তার মুখের মায়া। ভালো না বেশে কই যাব আমি? বিকেলে গিটারটা নিয়ে বের হতেই মেহজাবিন জড়িয়ে ধরে বসে আছে, সেও যাবে সাথে। ও গান শোনার পাগলি। এদিকে অপিকেও সাথে নিয়ে বের হলাম। বন্ধুরা সব এসে বসে আছে আমাদের পুরনো জায়গায়। কিছু সময় পর আব্বু আসবে। আমার সাথে অপিকে দেখে সবাই খুব অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম কোনো মেয়েকে সাথে নিয়ে বের হয়েছি। গান গাওয়ার সুবাদে অনেক মেয়ে কাছে আসতে চায়, কারণ মেয়েরা গিটার বাজানো ছেলেদের অন্যরকমভাবে পছন্দ করে। তারপর সবার সামনে গিয়ে অপিকে পরিচয় করিয়ে দিলাম। সবাই মিলে একসাথে হাই বলে উঠলো, আর বান্ধবীগুলো ওকে পেয়ে খুব মজা করতে লাগলো। মেহজাবিনকে কোলে নিয়ে আদর করছে সবাই। তখন আমি গিটার নিয়ে বসলাম। এর মধ্যে আব্বু হাজির। আব্বু এসে আমার পাশে বসলো, মেহজাবিন আব্বুর কোলে, আমার আরেক পাশে অপি। তারপর গান ধরলাম একসাথে। গানের কোরাস ছাড়াতেই চারপাশে সবাই জড়ো হয়ে এক তালে গান শুনছে আর হাততালি দিচ্ছে। এমনটা হরহামেশাই হয়, বিশেষ করে শহরে। এরপর আব্বু তার কোমল কণ্ঠে সুর তুলল লালনের বিখ্যাত একটা গান। আমার গান শেখাটাও মূলত আব্বুর কাছ থেকে, উনি আমার বেস্টু। এভাবেই জম্পেশ আড্ডা চলতে থাকে। হঠাৎ খেয়াল করি 2-3টা অল্প বয়সী মেয়ে আমাদের ছবি তুলছে। এড়ে গেলাম। অপি খুব খুশি হয় এমন আড্ডায়। ওকে বললাম, আজ তোমাকে শোনালাম, কাল থেকে প্র্যাকটিস শুরু করবা। তুমি আঙ্কেল এত সুন্দর গান গাও, জানতাম না তো। মুগ্ধ করে দিয়েছ। থাক, এত কিছু বলতে হবে না, কাল দেখব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই উঠলাম। মেজাবিন ফুচকা খাবে বলে বায়না করলো। আব্বু আমাকে 500 টাকা দিয়ে বললো ওদেরকে নিয়ে ফুচকা খেয়ে বাসায় আসতে। আমিও খুশি। একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। অপিকে বললাম দুপুরের গুলো ফেরত দিব, টেনশন করো না। 4টা ফুচকা নিয়েছিলাম বলে কেমন করে চিল্লাচিল্লি করেছো, পটকটি একটা। এই ছেলে একদম পিটাবো কিন্তু এখন। আমার ফুচকা খেয়ে আবার বড় বড় কথা। পটকটি, নাক বোচা, তোমার নাকে ভিট নাই। পায়ার্স দিয়ে টেনে লম্বা করে দিব একদম। ঝগড়া করতে করতে ফুচকা চলে এলো। মেজাবিন একা একা খাচ্ছে, আর আমি অপিকে আস্তে করে বললাম, আমি খাইয়ে দিই। ইস, শখ কত নাক বোচাটার। আমার হাতের কাছে আমি একাই খেতে পারবো। ওর দিকে করুণ হয়ে তাকিয়ে আছি। একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমি চুপচাপ বসে আছি। ওর খাওয়া শেষ হলে আমারটা ওকে দিলাম। কিছু না বলে এটাও খাচ্ছে, রাক্ষসী একটা। তারপর আমরা সবাই বাসায় ফিরতে লাগলাম। অপি, কাল সকালে একসাথে বের হবা। কেন, কি দরকার? না মানে একসাথে যেতাম। এদিকে তো স্কুল আর ভার্সিটি, দরকার নেই, আমি একাই যেতে পারি। সব ছেলেদের একটাই মতলব, সুযোগ খোঁজা। আজ সাথে যাবে, কাল বলবে ভালোবাসি, যত সব। এসব শুনতে শুনতে কানটা পচে গেছে আমার। কি বলে এসব অপি? আমি তো বললাম শুধু একসাথে যাব, আর তার জন্য এমন সব কথা। সব ছেলেদের চেনা আছে, তুমি শুধু গিটার বাজানো শিখাবে। এর বেশি কোনো কিছুতে খুঁজলে তোমার খবর আছে। মনে রেখো, ওকে এখনো আবিরকে চেনোনি, এবার থেকে চিনবে। মনে মনে ভাবলাম, এত রাগ সামলাবে কি করে? যা ভেবেছিলাম হয়তো তা নয়। ও তো সুযোগই দিচ্ছে না। ঠিক আছে, কাল থেকে আমি আর বিরক্ত করব না, নিজের মতো করে থাকতে হবে। দেখি তাতে ফলাফল কি আসে। ওকে ওর বাসার সামনে দিয়ে আমি রুমে এলাম। ওর ওই কথাগুলো খুব ভাবলো আমায়। একটু আগেও ভালো করে কথা বললো, আবার এত রাগে রাগে কথা শোনালো। কিছুই বুঝিনি ওর মনের ব্যাপার। পরদিন সকালে উপি ওর বাসা থেকে বের হবার 20 মিনিট আগেই আজ বের হয়ে আমার বাসার সিঁড়িতে ওয়েট করছে। আমি বের হতে এমন একটা ভাব নিল, কেমন জানি ও মাত্রই নামছে আর আমি ওর জন্য ওয়েট করে আছি। লজ্জা করে না তোমার?
কাল বললাম যে একসাথে যাব না, আর তুমি আমার জন্য ওয়েট করে পিছু নেওয়ার জন্য। বেহায়া একটা। অপির কথা শুনে আমার হার্ট অ্যাটাক হবার জোগাড়। বলে কি এই মেয়ে? আমি নাকি ওর জন্য ওয়েট করে আছি? মানে কি? কে তোমার জন্য ওয়েট করে আছে? আমি তো নামলাম মাত্র। চুপ বেহায়া। কি মনে করো কিচ্ছু বুঝি না তাই না? সুন্দরী মেয়ে দেখলেই তোমরা এমন করো, যত্ত সব। অপি, বেশি হচ্ছে কিন্তু এখন। ওকে ওকে, শুধু আজকের সাথে যাব, কাল থেকে আর না, মনে থাকে যেন, ঠিক আছে? খুব ভাব নিয়ে নাকে আঙ্গুল ঘষে বলল। অপির এই স্টাইলটা আমার সব থেকে প্রিয়। শুধু আজই? আজই। নাক বোঝা। দেখো অপি, আমার নাক অন্তত তোমার থেকে ভালো, বুঝলে? আমি তোমাকে নাক বোঝায় বলবো, কি করবা শুনি? তোমাকে আমি ছেঁচে শরবত বানিয়ে খাবো কটকটি। তাহলে কিন্তু যাবো না একসাথে। ওই না না, আমি তো এমনি বলেছি, দুষ্টুমি করেছি। একসাথে যাবো বলেছি, কিন্তু তার মানে এটা না যে আমার গা ঘেঁষে থাকবা। যাও, 3 হাত দূর থেকে ছোট। আজীব তো, আমি কখন তোমার গায়ে পড়লাম? নিজেই তো বারবার আমার গায়ে চলতেছ। ও, আমি কি গা ঘষে চলি তাই না? ওকে, সরে গেলাম, এবার দেখি কে কাছে আসে। আমি অপির হাতে আস্তে করে আমার হাতটা রাখার চেষ্টা করলাম। আমার আঙ্গুল দিয়ে ওর একটা আঙ্গুলে ছোঁয়া দিতেই ও আমার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আমি আবারও চেষ্টা করলাম, আবার ফেলে দিল। এবার আমি শক্ত করে ধরে বসলাম ওর কোমল হাতটা। ও আমার দিকে তাকিয়ে রাগী চোখ দুটোতে আগুন দেখালো। আমি মুচকে হাসি দিলাম, কিন্তু ও হাত সারানোর কোনো চেষ্টা করেনি। একটু পর বলল, এই যে মিস্টার নাকবোচা, তুমি যেভাবে আমার হাতটা ধরে আছো, এটা যদি আমার বফ দেখে তবে আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যাবে। ও কষ্ট পাবে। আর ওর কষ্ট কি করে সহ্য করবো বলো? হাতটা ছেড়ে দাও। অপির মুখে এই কথা শুনে আমি যেন বোবা হয়ে গেলাম। ওর বিএফ আছে? আমি তাহলে এতদিন ভুল জেনেছি। অপি, কি বলছো এসব? তোমার বিএফ কোথা থেকে এলো? আগে তো শুনিনি। আর কে তোমার বিএফ? আজীব, তুমি কয়দিন চেনো আমাকে? আমার সব কিছু কি তোমাকে বলে করতে হবে নাকি? কড়া গলায় বলল। কষ্ট পাচ্ছি মনে মনে, কিন্তু মুখে মিথ্যা হাসিতে বললাম, আগে বলবো না আমাকে? আমি ওর সাথে পরিচিত হতাম, সময় হলে জেনে যাবে। এখন যে আমার স্কুলে এসে গেছে। টাটা বাই। বাই, সাবধানে থেকো। অপু চলে গেলে আমি ভার্সিটির দিকে যাচ্ছি। কি শুনলাম আমি? যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম আর সে অন্য স্বপ্নের রানী হয়ে আছে। আরে আবির, তোর কপালে ভালোবাসা নাই রে। ভুলে যা সব কিছু, কাউকে বুঝতে দিস না, তাহলে সবাই হাসবে। নিজেকে কোনো রকম একটা বুঝ দিচ্ছি। দুপুরে ফেরার পথ অপিকে দেখি একটা ছেলের হাত ধরে হাসছে। মন চাচ্ছে ওই ছেলের হাত দুটো কেটে ফেলি। আমার অপির হাত ধরে হাসছে, কত বড় সাহস! এটাই তাহলে ওর বফ মনে হয়। ওদের পাশ দিয়ে যাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে আছি। অপি আমাকে দেখেই ওই ছেলে হাতটা আরো জড়িয়ে ধরে ন্যাকামো করছে। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। রাগকে কন্ট্রোল করে চলে আসলাম। দুপুরে খেতেও ইচ্ছে করছে না। বিকেলের অপেক্ষায় আছি, কখন অপির কাছে যাব। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। হঠাৎ চিমটির ব্যথায় ঘুম ভাঙল। দেখি অপি আমার পাশে বসে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। পরে পরে ঘুমানো হচ্ছে। ক্লাস নেবে কে? ও, ঘুমাই গেছিলাম, সরি। একটু ওয়েট করো, ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বিছানায় নিজের দখল হয়ে গিটার নিয়ে টুংটাং করছে অপি। শোনো, গিটারের প্রথম কথা হলো প্রতিটি স্ট্রিংকে ফিল করতে হবে। কান দিয়ে নয়, মন দিয়ে অনুভব করবে। অপির একটা আঙ্গুল দিয়ে স্ট্রিংগুলোকে ছুঁয়ে দিচ্ছি আর ওর চোখ বন্ধ করে অনুভব করছে। আজও কি শুধু স্ট্রিংগুলোকে পরিচয় করাতে লাগলাম আর বেসিকটা নিয়ে বললাম। একটু পর আম্মু কিছু নাস্তা দিয়ে গেল। আমি অপিকে বললাম, তোমার বফটা কিন্তু খুব কিউট আছে, খুব মানিয়েছে তোমাদের। এ, হিংসা হয়? না, তা কেন হবে, এমনি বললাম আর কি। কাল থেকে তো আর তোমার সাথে শুধু বিকেলে ছাড়া দেখা হবে না। আমিও আর তোমাকে বিরক্ত করব না। আমি তো চাই না আমার জন্য তোমার রিলেশন নষ্ট হয়ে যাক। হঠাৎ এত ভালো হলে কি করে? এলাকায় কোনো মেয়ের প্রেম করেছো নাকি? ধুর না। বুঝি। যদি এমন কেউ থাকে তো বইল, অপি সব ম্যানেজ করে দিবে। দরকার নেই। ওকে, এখন বাসায় যাব, থাকো তুমি। আচ্ছা যাও। মন খারাপ করে চুপ করে মাথা নিচু করে আছি। অপি বুঝলো ওর সাথে ওই ছেলেকে দেখে আমার মন খারাপ। রুম থেকে যাবার আগে আমার লম্বা চুলগুলো টেনে কিছু চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওদিকে খেয়াল না করে গিটারটা নিয়ে বারান্দায় চলে গেলাম। আমার রুমের ঠিক অপরটাই অপির রুম, একইভাবে বারান্দা। আমি গিটার নিয়ে গান গাইছি, হঠাৎ দেখি আমার বারান্দায় অপর থেকে একটা সুতায় পেঁচানো চিরকুট নেমে এলো। এটা নিশ্চয়ই অপির কাজ। চিরকুটটা খুললাম, তাতে লেখা, বারান্দায় বসে গিটার বাজালে কারো মনে প্রেম জাগে না, দয়া করে এভাবে কাউকে নাজেহাল করবে না। আমি অবাক হয়ে গেলাম, পাগল নাকি মেয়েটা?
কখন কি করে কি বলে কিছুই বুঝি না। আমি চিরকুটে লিখে দিলাম, যার যার বফ নিয়ে সে খুশি থাকুক। চিরকুটটা পেয়ে অপি কিছু সময় পরই আমার রুমে এসে আমার কান টেনে বলল, কি বললি তুই? আমার বফ আছে তাতে তোর কি? তুই সব বলার কে? আরে ছাড়ো, ব্যথা লাগছে তো। সত্যি বললে ফুসকা পড়ে যাবে। শয়তান নাক বোচা, আজ তোকে মেরেই ফেলবো আমি। একধারে কিল ঘুষি চিমটি দিতেই থাকলো আমাকে। আর সহ্য করতে না পেরে অপিকে বিছানায় ফেলে দিলাম ধাক্কা দিয়ে। তারপর ওর দুটো হাত শক্ত করে ধরে ওর কানের কাছে আস্তে করে বললাম, এভাবে আমার উপর অত্যাচার করলে আমার বউ কষ্ট পাবে। কেন মারছো আমাকে? আমি তোমার কি? তুই আমার কচু, তোকে মেরে তোর বউকে মারবো। তোমার খুব রাগ তাই না? আজ তোমার রাগকে পানি করবো। বলে অপির ঠোঁটে, থাক না বললে বুঝবি সবাই। টানা 5 মিনিট কিস করে অপির চোখে চোখ রেখে বললাম, আজ থেকে কোনো ছেলের সাথে যদি দেখি হাত ধরে হাসাহাসি করতে, সত্যি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। হ্যাঁ আসছে জমিদার, তোমার কথা শুনতে আমার বয়ে গেছে। আর আমাকে কিস করা তাই না? এর শোধ আমি তুলব, মনে রেখো। আমি অপিকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়েই আম্মুকে ডাকতে ডাকতে মিনিয়ে মিনিয়ে কান্না শুরু করলো। আমি তো ভয় পেয়ে গেলাম, সত্যি কি বলে দিবে? আমার অবস্থা শেষ। আম্মু আসতে, আন্টি দেখো না তোমার ছেলে আমার সাথে। কি হয়েছে মামুনি বলো? আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। কি করেছো আমাকে বলো? আমি বললাম কাল সকালে আমাকে নিয়ে যেতে, একসাথে স্কুলে যাব, তা না সে শুনবে না। এটা বলতে আমাকে একটা চট দিছে। এই দেখো, এটা কি মেরে বাবা, এমন পোল্টে নিল চোখ মুখে। আর আম্মু ঠাস ঠাস করে গোটা কয়েক বসালো আমাকে। আম্মু অপিকে নিয়ে চলে যাচ্ছে আর অপি পেছনে তাকিয়ে দুষ্টা হাসি আর চোখ মারতে মারতে চলে গেল। শরীর জ্বলছে আমার ওর এমন ব্যবহার দেখে। পরদিন সকালে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, তখন দেখি অপি সোজা আমার বাসায় এসে হাজির। আমাকে জ্বালিয়ে মারবে এখন। উফ, কেন জোর পেছনে লাগতে গিয়েছিলাম। আমার সাথে নাকি যাবে না, তাহলে এত নাটক করে কেন এখন? বফ তো নাই, থাকলে ওর সাথে নিয়ে যেতাম। যাও না, তারিনি আমার কাছে কি? তুই যাবি নাকি আন্টিকে ডাকবো? থাক থাক, ডাকা লাগবে না, যাচ্ছি। আবার চর খাওয়ার ইচ্ছে নেই আমার। বিকেলে ফিরছি অপির স্কুলের সামনে। আসতে দেখি রাস্তার কিছুটা মেঝের দিকে অপি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, ওর কানে হেডফোন। ওর বান্ধবীর দোকানে কি জানি আনতে গেল আর অপি দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি আসতে দেখে আমার বুকটা কেঁপে উঠলো। দৌড়ে গেলাম ওর দিকে, প্রাণের মায়া ছেড়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। বিনিময়ে আমিও পড়ে গেলাম, কিন্তু কিচ্ছু বুঝলাম না। ধাক্কাটা গাড়ির পাশ থেকে আমি পেয়েছি। কিছু সময়ের জন্য সবকিছু যেন থেমে গেছে চারপাশে। লোকজন আসতেছে দৌড়ে। অপি উঠে এসে সবার সামনে আমাকে ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে টাচ করার সাহস কি করে হয় তোর? রাস্তায় এসেও তোর জন্য একটু শান্তি নেই? বাড়িতে তো জ্বালিয়ে মারিস, এখানেও তাই। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? রাস্তার ছেলে একটা, ছোট লোক মেয়ে, তোরা দেখলে এরকম করিস। বুঝলাম ওর হেডফোনের জন্য ও কিছু বুঝিনি। ও কোন পরিস্থিতি থেকে বেঁচে গেছে। আশেপাশে মানুষের কথাও বুঝলো সবটা। এই মেয়ে তোমার জীবন বাঁচালার ওই ছেলেটা, আর তুমি তাকে মারছো। আমি মরলে মরতাম, তাতে ওর কি? আমাকে কেন টাচ করবে ও? আর আপনারা জানেন ও আমার বাড়ির সামান্য একটা ভাড়াটিয়া মাত্র। আমার আর বুঝতে বাকি রইল না, খুব সুন্দর করে প্রতিশোধটা নিল অপি। চরম সুযোগটা কাজে লাগিয়েছে। আমি বাকি সবাইকে থামে বললাম, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আর কখন আপনার সামনে এসে বিরক্ত করব না। বলে হাঁটা শুরু করলাম। পাশ থেকে কয়েকজন এসে বলল, বাবা তোমার হাত থেকে রক্ত পড়ছে, চল আগে ড্রেসিং করাতে হবে। এতক্ষণ পর খেয়াল করলাম হাতের বেশ কিছু জায়গায় অনেকটা কেটে গেছে, আর পিঠেও কেটেছে, রক্ত পড়ছে অনেক। হাতে ব্যান্ডেজ করে রিক্সায় করে বাসায় এলাম ঘন্টাখানেক পর। আম্মা আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কি হলো? রিক্সা অ্যাক্সিডেন্ট করেছি, পরে আর হাত পিঠ কেটে গেছে। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিলাম আম্মু। আর কিছু বললাম না। যতটা ব্যথা শরীরে না পেয়েছি, তার থেকে কয়েক গুণ ব্যথা মনে পেয়েছি অপির কথায়। এভাবে না করলেও পারত সবার সামনে। তবুও ভালো আমার অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিল। ঠিক করলাম ওর সাথে কোনো কথাই আর বলবো না। ওর সাথে দুষ্টামির ফল পেয়ে গেছি আমি। আর নয়, সারা রাত ব্যথায় ঘুম হলো না, গিটারটাও ধরতে পারছি না। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সব উল্টাপাল্টা লাগছে। সব তো ঠিকই ছিল, তাহলে কেন এমন হলো হঠাৎ? সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হলো। আজ আর ভার্সিটি যাব না, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে শুয়ে আছি। এমন সময় আন্টি এলো আমাদের বাসায়। আম্মু বলল আমি অ্যাক্সিডেন্ট করেছি, তাই শুনে আন্টি রুমে এলো দেখতে। তাকেও একই কথা বললাম। সত্যি কথাটা সবাই জানাই ভালো, তাতে অপিকে সবাই খারাপ ভাববে। অপিকে কিছুদিন ক্লাস নেব না বলে দিলাম। আন্টি কিছু সময় কথা বলে চলে গেল।
বিকেলে একটু ছাদে যাবো ভাবলাম, তাই মেহজাবিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। অপিদের রুমের সামনে দিয়ে জলদি উঠে গেলাম যাতে করে ওর সাথে দেখা না হয়, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। ছাদে গিয়ে দেখি অপি ওখানে দাঁড়িয়ে আছে। মেহজাবিন ওকে দেখে আমার কাছ থেকে ওর কাছে চলে গেল। অপি মেহজাবিনকে কোলে নিয়ে আমার দিকে তাকাতে আমি মাথা নিচু করে চলে আসলাম। ওর সামনে যাবার কোনো ইচ্ছা নেই আমার। আন্টি জানো, চাচ্চু কাল রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, সারা রাত ঘুমায়নি। অপি আর কিছু বলল না মেহজাবিনকে। সন্ধ্যা হয়ে গেলে মেহজাবিনকে বাসায় রেখে যায় অপি। আমি আর কোনো কিছু আমলে নিলাম না। 5 দিন পর আমি মোটামুটি সুস্থ। বিকেলে গিটার নিয়ে বসলাম বন্ধুদের সাথে। কিছু সময় পর একটা মেয়ে এলো আমাদের সামনে। আপনি আবির, তাই না? জি। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মাহি। আপনার গান শুনেছিলাম সেদিন আমার বান্ধবীর ফোনে। আপনার বাবাও ছিলেন সাথে? ও আচ্ছা। আপনার গানের গলা ভালো, মুগ্ধতা চেয়ে যায়। এতদিন এখানে খুঁজতে আসতাম, আজ পেলাম আপনাকে। এতদিন কি আসেননি? আমি একটু অসুস্থ ছিলাম তাই আসিনি। ও, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানেই থাকি, ইন্টার পড়ছি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? জি বলেন। আপনি যখন এখানে এসে গানের আড্ডা দিবেন আমাকে একটু জানাবেন। আপনাদের সাথে বসে আড্ডায় ভাগ বসাবো। সত্যি বলছেন? সত্যি বললেন জানাবেন। ওকে, আপনার নাম্বারটা দিন। ওকে, আমরা তো বন্ধু হতে পারি তাহলে? অবশ্যই। আরেকটা রিকোয়েস্ট করব। বলেন। আপনার বাবার সাথে পরিচয় করে দিবেন। আচ্ছা। মাইকে সবার আগে পরিচয় করে দিলাম সবার সাথে। ওই দিনকার আড্ডা খুব জমেছিল। মাহি অনেক মিশুক মেয়ে, ভদ্র, স্মার্ট, বন্ধুসুলভ, আর চেহারাটা খুব মায়াবী। রাতে বাসায় ফেরার সময় গেটের সামনেই দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে ওকে দেখে সামনে যাচ্ছি না। অপি মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। আমারও তারা নেই বলে দাঁড়িয়ে আছি। এভাবে কিছু সময় থাকার পর আম্মুর ফোন এলো, বাসায় যেতে বলেছে। তার দেরি না করে সোজা চলে গেলাম। গেটে ঢুকে পা রাখতেই অপি আটকালো আমাকে। আবি শোনো। আমি চুপ করে পা বাড়ালাম। আবি প্লিজ শোনো, আমি সেদিন খুব ব্যবহার করেছি খারাপ তোমার সাথে। আই এম সরি। আমি চুপ করে আছি। প্রতিশোধ নিতে গিয়ে ভুলেই গিয়েছি তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর আমি তোমাকে সবার সামনে হাত তুলে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো চাইলে আম্মুকে বলতে পারো, তবুও বলনি। এই কয়দিন তোমাকে দেখিনি, আমার সেই বিরক্ত করা কথাগুলো খুব মিস করেছি। শুনুন, আপনি কোনো ভুল করেননি। আমার মতো ছোট লোক রাস্তার ছেলের জন্য এটাই উচিত ছিল। ভুলে গিয়েছিলাম আপনি বাড়িওয়ালার মেয়ে, আমি ভাড়াটিয়া। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার সামনে আসতে চাই না। কবি আমার হাত ধরতে গেলে আমি ছাড়িয়ে চলে এলাম। কয়েকবার ডাকলো, আমি কানে তুলিনি। রাতে খাবারের সময় অপি আবার বাসায় এলো। একটা চিরকুট আমার রুমে ছুড়ে দিয়ে কিছু সময় পর চলে গেল। আমি চিরকুটটা খুলে পড়লাম। তোমাকে জ্বালানোর জন্য ওই ছেলের হাত ধরে এসেছিলাম, আমারই ক্লাসমেট। আমার কোনো বফ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। কাল থেকে একসাথে যাব। সিঁড়িতে অপেক্ষা করব সকালে, না এলে কপালে শনি আছে। এখন আমি পড়লাম আরেক টেনশনে। এখন আমি কি করব? এক এক সময় এক এক রকম আচরণ, কিছুই বুঝতে পারি না। আবার কোন নাটক সাজিয়ে আমাকে মারবে কে জানে। হঠাৎ মেসেজের টুংটুং শব্দ এলো। মাহির মেসেজ এলো। কল দিলাম। বেশ কিছু সময় কথা বললাম। মনটা ফ্রেশ হয়ে গেল। পরদিন সকালে বের হতেই দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে খেয়াল না করে সোজা নেমে গেলাম। ও আমাকে ডাকলেও শুনলাম না। রিক্সা নিয়ে জলদি চলে গেলাম। হয়তো অপি কষ্ট পেয়েছে, তাতে আমার কি? আর কষ্ট পাবার কি আছে? তার মতে আমি তো একটা রাস্তার ছেলে। যাই হোক, দুপুরে ফেরার সময় দেখি ভার্সিটির সামনে মাহি আর ওর বান্ধবী দাঁড়িয়ে কথা বলছে। মাহিকে ডাক দিতে অবাক হয়ে গেল। আবির, তুমি এখানে? আমার ভার্সিটি এটা। তুমি এখানে কার জন্য? বাপ আছে এখানে? আরে ধুর, কি বলো। শপিং এসেছিলাম, বাসায় যাব এখন। তো চলো একসাথে যাই। ওকে। মাহি ওর বান্ধবীকে বিদায় জানিয়ে আমার সাথে হাঁটছে। দুজন হাসতে হাসতে হাঁটছি। ভাবলাম আজ একটু আমিও নাটক করবো অপির সামনে। আমাকে জ্বালানো, তাই না? আমিও জ্বালাতে পারি। অপির স্কুলের সামনে আসতেই মাহির হাত ধরে হাঁটছি, আর ইচ্ছের বাইরে হাসছি ওর দিকে তাকিয়ে। চলো ফুচকা খাই। চলো। ফুচকার দোকানে বসতেই দেখি অপি আমার সামনে হাজির। ওর চেহারাটা তখন দেখার মতো। এত রাগ আগে দেখিনি। মনে হচ্ছে ও রাগে ভস্ম হয়ে যাবে। পাত্তা না দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। জানো মাহি, তোমার চেহারা একটা মায়া আছে, নিষ্পাপ চেহারা। উকিলের মতো তোমার কণ্ঠ যেন ডাকলে বসন্ত জেগে ওঠে মনে। আর অবিরত ঝরতে ঝরতে থাকে কৃষ্ণচূড়ার মন প্রান্তে।
মাহি মুগ্ধ হয়ে গেছে এই কথা শুনে। লজ্জা পেয়ে আমার দিকে তাকাচ্ছে না। আর ওদিকে অপি খুন করতে পারলে বাঁচে। আমি মাহিকে ফুচকা খাইয়ে দিলাম, যেন হাজার বছরের তিলে তিলে সঞ্চিত প্রেম আমাদের। আহা, অপিকে জ্বালানোর জন্য এর বেশি কিছুই দরকার নেই। কিন্তু আমার বুঝতে বাকি রইল না, সামনে আমার কপালে সত্যি শনি আছে। মাহিকে ওর বাসার সামনে নামিয়ে আমি খুশি মনে কিছুটা লাফিয়ে লাফিয়ে হাঁটছি। আমার প্রতিশোধ সাকসেসফুল। কিন্তু বাসার কিছুটা আগে অপি দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক। ওর চোখ দুটো লাল হয়ে আছে রাগে। এখন আমি কই যাব? ভয় পাচ্ছি আবার পাচ্ছি না। হাসি মুখ নিয়ে বুক ফুলে অগ্রসর হলাম। অপি সোজা এসে হকি স্টিক দিয়ে পায়ে সজোরে বসালো 2-3টে। পড়ে গেলাম, মেয়ে নিয়ে ঘুরিস তাই না? উকিলের ডাকে কৃষ্ণচূড়ার ঝরসা। দাঁড়াস, এবার দেখবি ভালোবাসা ঝরাবো। ও অপি, আর মায়েরও না আমারে, মরে যাবো তো। তোরকে আদর করার জন্য এখানে বসে আছি। তোর কত বড় কলিজা হইছে সেটা আমি এখন দেখব। আমার সামনে মেয়ে নিয়ে ঘুরোস তাই না? কয়েকদিন আগে হাত গেল, আবার পা। খুব ব্যথা পাইছি আমি, প্লিজ একটু ধরে উঠাও। কুত্তা, তুই 2 পা ভেঙে ঘরে ফেলে রাখবো, দেখিস তুই কি করে আবার ঘুরতে পারিস। হ্যাঁ, আমি মেয়ে নিয়ে ঘুরি আর যাই করি তাতে তোমার কি? আমি কি তোমার বোন নাকি? কি বললি তুই? আবার 2 বাড়ি মারলো আজ। আমি আবার অসুস্থ হয়ে গেলাম, খুব ব্যথা পাইছি, হাঁটতে পারছি না। তবে এতটুকু শিওর হয়ে গেছে যে অপি আমাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, নাহলে এভাবে মারতো না। কিন্তু কেউ তো কাউকে কিছু বলেনি। অপি একটু শান্ত হয়ে আমার সামনে এসে বলল, আমার হাতে কি বিষ কাটা আছে? আমার চোখ থেকে কি অতি বেগুনি রোশনি বের হয়? আমার কণ্ঠ কি খুব বিশ্রী? কি বলে সব? আমার কেন হবে? তাহলে আমাকে রেখে অন্য মেনে কেন ঘুরলে আমার সামনে? খুব নরম গলায় অভিমানের সুরে বলল, তোমাকে রাগানোর জন্য এমনটা করেছি যেমনটা তুমি করেছিলে। রাগাও, আরো বেশি রাগাও, আর নিজে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকো। যত সব লুচ্চা পোলা। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমার পায়ে খুব ব্যথা করছে। অপির চোখে রাগ থাকার পরও চোখের কোনায় পানি ছলছল করে উঠলো। আমাকে ধরে উঠালো, তারপর ওর ঘাড়ে ভর করে হাঁটতে লাগলাম। অপির আগে গজগজ করতে করতে বলছে, তোকে আরো কয়েক ডোজ দিলে ভালো হতো। মনে মনে ভাবছি, আর কয়েক ডোজ দিলে খুবই ভালো হতো, তাহলে আর বেঁচেই থাকবো না। কেমন মেয়েরে বাবা। হঠাৎ হঠাৎ রেগে যায়, বেধরক পেটায়। ওর মনটাই কিছুই বুঝতে পারছি না। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মা আমাকে দেখে অপির কাঁধে ভর দিয়ে দাঁড়ানো। কি হয়েছে আজ আবার তোর? আন্টি আর বললেন না তো, তোমার ছেলে এখন হাঁটা শিখেনি। আজ আবার ফুটপাথ দিয়ে হাঁটতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে। ভাগ্যিস আমি দেখেছি, তা না হলে কি যে হতো। আমার সেন্সলেস হবার জোগাড় হলো। বলি কি মেয়ে, এমন করে বললো যেন আমি বিশ্বাস করে নিলাম। আমাকে অপি মারিনি, আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আয় ভেতরে, সোফাতে বসিয়ে দে। আন্টি 1 মিনিট দাঁড়াও, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। ওকে আমি প্যান্টটা একটু হাঁটুর উপরে উঠালাম। খুব জোরে মারতে চামড়া ফেটে গেছে। মা গো, কি ব্যথা। আমু তো বকতে আছে, থামছেই না। আমি এক কানে শুনে আরেক কানে বের করে দিচ্ছি। অপি এসে আমাকে আমার রুমে নিয়ে গেল। আমাকে বললো, তুমি যাও, তোমার ছেলের ড্রেসিং আমি করিয়ে দিচ্ছি। আম্মু আর কিছু বললো না। আমার রুমে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। পা ধরে জোরে টান দিয়ে সাউলন তোলায় ভিজিয়ে রেখে ধরলো কাটা জায়গাটা। একটু দয়া মায়াও তো নাই নাকি ওর? আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার গলা মনে হয় কেউ শুনলই না। ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। শুয়ে থাকবে এখন, একদম উঠবি না, খেয়ে ঘুমাবি। আমি বিকেলে এসে দেখে যাব, কোনো দরকার নেই আমাকে দেখার। আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। এই ছেলে, একটু শব্দ করবি তো শেষ করে ফেলবো, মনে রাখিস। আমি কাছামাছি হয়ে মাথা নিচু করে বললাম, আচ্ছা। চোখে পানি এসে গেছে এক ধমকে। অপি আমার দিকে মুখ গল্লি দিয়ে চলে গেল। আম্মু এসে খাইয়ে দিল আমাকে। তারপর আব্বুকে কল দিয়ে বলল পেন কিলার আনতে। আমি ঘুমাই গেলাম। কখন যে মেজাবিন এসে আমার কোলের ভেতর শুয়ে পড়লো টের পাইনি। আমার কলিজাটা। বিকেল হতেই ডাইনিটা এসে হাজির। এসে চিমটি দিতে দিতে ঘুম ভাঙালো। কেমনটা লাগে তখন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার শান্তির দিন শেষ। অপি কি জিনিস তা হারে হারে টের পাচ্ছি। কিন্তু আমি আম্মুকে ডাকবো, তারপর সব বলবো। ওই কি বলবা? বলে দেখি। নিজের মান সম্মান নিজেই ডুবাবো। একটা মেয়ের হাতে মার খেয়ে চিত হয়ে আছে, সেটা বলতে লজ্জা করবে না? ইডিয়েট একটা হাদারাম। আমিও ভাবলাম তাই তো। ইজ্জতের ফালুদা বানানো যাবে না তো। কি দরকার এখন আমার রুমে শুনি? একটা ছেলের রুমে আসতে লজ্জা করে না? তোমার রুমে আসতে কিসের লজ্জা? আমি তোমার কি লাগি যে লজ্জা করে না? তুমি আমার কচু লাগো ভাই। অপি তোমাকে একটা মার দেব কিন্তু। কি মারবি আমাকে? মার তো দেখি। আজ শুয়ে আছি বলে।
কাছে থাকলে বোঝাতাম। ওকে, এলাম কাছে, দেখি এবার মার। অপি হাতের নাগালে আসতেই ওকে দু হাতে জড়িয়ে ধরে ওর ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে শুয়ে আছি। কিছু সময় পর, কুত্তা, নাক বোচা উল্লুক, কতদিন বলছি ঠোঁটে কামড় দিবি না, এটাই তো তোমার শাস্তি। আবার রাগিয়ে দিচ্ছি অপিকে। আমাকে রাগালে তোর ভালো হবে না বলে দিলাম। মারবা আমাকে জানো? আসো আসো মারো, আমি তোমাকে চুমু খাবো। তুমি একটা মারবা, আমি 5টা কিস দেবো, রাজি? বুঝছি, তোর আরো মায়ের লাগবে, শয়তান একটা। অপি, আমি যদি সত্যি সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাহলে খুব খুশি হতে, তাই না? প্রতিশোধটা কিন্তু সেই মজার হতো, কি বলো? অপি আর নিজের রাগকে সামলাতে পারলো না, সে একটা থাপ্পড় মারলো আমাকে। তারপর জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই মরে গেলে আমাকে কে বিরক্ত করবে? আমি কার জন্য প্রতিদিন সিঁড়িতে অপেক্ষা করব? কাকে শাসন করব? আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু ছেড়ে চলে যেতে চাইলে আমি খুন করে ফেলে দেব তোমাকে। অপি বাচ্চাদের মতো কাঁদতে আছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমাকে ভালোবাসো? বলেনি তো কখনো। ওই, কে তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, বুঝলি? আমি তো এমনি এমনি মজা করছি। আবারও চোখ পল্টে নিল অপি। তাহলে আমার জন্য এভাবে কাঁদছো কেন? মন চাইছে তাই কাঁদছি, বেশি বুঝবা না বলে দিলাম। আচ্ছা, বুঝলাম না, এবার ছাড়ো আমাকে, আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। অপি জলদি আমাকে ছেড়ে উঠে গেল। কাল সকালে আমি নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা কটকটি, কচু 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 কচু। শয়তান উল্লুক, নাক বোচা, তোমার ভাড়াটিয়া। অপি মুচকে এসে চলে গেল। আমি খুশি মনে আম্মুকে ডাকলাম। আম্মু এসে আমাকে বলল, আমার লাজুক ছেলেটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে মনে হয়। আম্মু কি যে বলো না, আমি তো আগের মতোই আছি। তা তো দেখতে পাচ্ছি। তবে কি বলে গেল? তো কিছু না তো, এমনি দেখে গেল, এই আর কি। তবে তোর ভালো লাগে? আমি তো পুরাই টাসকে খেয়ে গেলাম। আম্মু কি করে বুঝলো? মায়ের মন তো বুঝবেই। আমি আহ্লাদে গদগদ হয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আঁচল দিয়ে মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বললাম, ওই ডাইনিটাকে আমার ছোট্ট বউ বানাবা? ডাইনি বললে একদম মুখ ভেঙে দেব। কত লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে বলি, কত লক্ষ্মী, তুমি জানো না আম্মু, আমার ছেলেকে দুবার পিটিয়ে তক্তা বানিয়েছে। জানো আম্মু, ও না আমাকে কোনো মেয়ের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না, সেজন্য তো পা ফাটালো। সেটা কি আমি জানি না ভাবছিস? মানে তুমি কি করে জানলে? অপি বলেছে। দুপুরে তোকে রুমে রেখে আমার কাছে গিয়ে বললো, আন্টি তোমার নাক বোঝা ছেলেকে বলে দিও, আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে দেখি তা ওর পা সত্যি সত্যি ভেঙে দিব। তখনই বুঝেছি আমার ভাড়াটিয়া ছেলেটার প্রেমে পড়েছে বাড়িওয়ালার মেয়েটা। অপিকে প্রপোজ করেছিস? ধুর আম্মু, ওর মনটাই তো বুঝি না কিছু। কখন কি বলে কি করে কিছুই বুঝতে পারি না। এই 1 মিনিট ভালো তো 5 মিনিটে আগুন হয়ে থাকে। কি করবো বলো না একটু। আচ্ছা আব্বু তোমাকে কিভাবে প্রপোজ করেছিল? চুপ, বদমাস ছেলে। তোর আব্বু আমাকে 8 বছর পর এসে প্রপোজ করে, তারপরেই বিয়ে করে। নীরবে দুজন ভালোবেসেছি, কেউ কাউকে কিছুই বলিনি। আমি বাপু এত বছর ওয়েট করবো না, তুমি সব ব্যবস্থা করবা। আগে ওকে জানার পর তারপর। শোন, কাল তোর খালার বাসায় যাব সবাই সকালে, তোর এই অবস্থায় যেতে হবে না। আমি ওপের আম্মুকে বলে যাব দুপুরে ওখানে খেয়ে নিবি, আমার রাতে চলে আসবো। মেজাবিন তো এখনো যেতে পারলে খুশি হয়। যাও যাও, তোমার বৌমা আছে না, আমার খেয়াল রাখবে। বান্দর ছেলে, আয় খেতে আয়। মা চলো, খাবার খেতে বসেছি। আব্বুকে বললাম, আব্বু কাল সবাই যখন যাচ্ছে আমার জন্য একটা খরগোশ নিয়ে আসবা, আন্টি বাসা থেকে আমাকে দিতে চাইছিল। কেন হঠাৎ খরগোশ পোষার শখ হলো যে? আম্মু বললো, আরও কত কিছু শুনবে, এখন তো খরগোশ শোনা যাচ্ছে, পরে শুনবা বউ পুষবে, তাই নাকি? ছেলে মনে হয় প্রেমে পড়েছে। কে শুনি? কে আবার উপর তলায় থাকে? অপি? হ্যাঁ, ছেলে আমার বড় হয়ে গেছে। সিগন্যাল কেমন ওদিকে? খুব ভালো, চালিয়ে যাও বাবা। আমি আর কি বলবো, সব তো আম্মুই বলে দিল। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। আব্বা আম্মু দুজনে খাবার শেষে অপিদের বাসায় গেল। আমি মনে মনে বললাম, একবারে বিয়ের কথাটা পাকা করে এলেই তো পারত। আমি ঘুমালাম। তারা কি আলোচনা করলো জানি না। সকালে আম্মু সব গোছগাছ করে চলে গেল। আমি উঠে ফ্রেশ হলাম। হঠাৎ কলিং বেল বাজলো। ভাবলাম ময়লাওয়ালা আসলো ময়লা নিতে। ময়লা ঝুড়িটা হাতে নিয়ে দরজা খুলে ঝুড়িটা এগিয়ে দিলাম। হাতে আমার ফোন। না থেকে বললাম, মামা নিয়ে যান। ওপাশ থেকে কথা ভেসে আসলো, ওই হারামি, আমি কি ময়লা নিতে আসছি নাকি? কড়া গলা ধমক খেয়ে হুট ফিরে তাকিয়ে দেখি অপি। ও কটকুটি, তুমি আজ স্কুলে যাওনি? মুখ ভেঙে দেবে একদম। সরি, আমি তো দেখিনি।
আপা হাত থেকে ঝুড়িটা নামাতেই অপি তেড়ে এলো আমার দিকে। আপা লাগি আমি তোর? তো কি লাগি শুনি? জানতে হবে না। খাইছো তুমি? না, মাত্র ফ্রেশ হলাম। আচ্ছা, একটু ওয়েট কর, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। হুম, কত ঢং রে বাবা, নিজে কখনো পানি ঢেলে খাই না, আবার আসছে আমার নাস্তা করতে। সব পারি, শুধু ওয়েট করো। তারপর দেখবে আমি তাকিয়ে দেখছি অপিকে ওড়নাটা বেঁধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে। এই না হলে হবু বউ। খুশিতে ড্যান্স মারতে মন চাচ্ছে। কিচেনে এগিয়ে গেলাম, অপির পেছনে থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই, একদম দুষ্টামি করবা না কিন্তু। ওই না তো, পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম তাই তোমার উপর এসে পড়েছি। শয়তান উল্লুক, নাক বোচা, ছাড়ো, নাস্তা বানাতে দাও। একটু ধরে থাকি, কোনো দুষ্টামি করবো না সত্যি। অপির শরীরের উষ্ণতা আর ওর সুবাসে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করবা না, কথা দিচ্ছি। অপি। এই অপি, বলো। শোন না, কি হলো বলো? আমার দুষ্টু মিষ্টি বউ হবা? বয়ে গেছে আমার। কেন কেন কেন? তোমার মতো নাক বোচাকে নিয়ে বিয়ে করবো? অপি ঘুরিয়ে ওর নাকের সাথে নাক মিশিয়ে বললাম, দেখো তো আমার নাক বোচা কই? হয়েছে সরো, বলো না বউ হবা। না না, তাহলে আমি খাবো না অপি। অপি রেগে আগুন হয়ে গেছে। এত কষ্ট করে নাস্তা বানানো আর তুই খাবি না? দাঁড়া, কেমন করে খাওয়াতে হবে এটা আমার জানা আছে। অপি নাস্তা এনে আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখে ঠেসে বলতে লাগলো, আর আমি খাইবা? এভাবে কি খাওয়া যায়? একটু মিষ্টি করে বললেই তো হয়। পারিনি মিষ্টি করে বলতে। তাহলে রাগ করো না, আমি তো এমনি বলেছি। তুমি আমার জন্য এতক্ষণ কষ্ট করে বানিয়েছো, আমি কি না খেয়ে থাকতে পারি? থাক থাক, বুঝি সব। ওই মেয়েটা হলে তো আর বলতে হতো না খাবে না। আমাকে তো সহ্য করতে পারো না তুমি। আমি অপিকে জড়িয়ে ধরে বললাম, পাগলি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বুঝো না? তুমি কি বুঝো? কি বুঝবো? আমিও তোমাকে। কি? কিছু না। বলবা না আবার শাস্তি দিব? আমিও তোমাকে ভালোবাসি, নাক বুঝো। কিছু সময়ের জন্য তোমার চোখ বন্ধ করো, আমরা একটু রোমান্স করে আসি। সময়টা মনে হয় নেই, কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। নাক বোচা ছাড়ো, এখন আম্মু জানলে বকবে। আমি দুপুরে আবার আসবো। না, থেকে যাও না আমার কাছে। আগে বিয়ে হোক তারপর। কেন? বিয়ে না করলে হয় না? মানে? মানে শুধু প্রেম করব, বিয়ে করবে না? আহারে, গোলুমুলু বাচ্চার বাবা হবে না? কি? সত্যি? দূর শয়তান ছেলে। এই অপি শোনো। অপি দৌড়ে চলে গেল। যাক, অপি আমাকে বলেছে এখন আমি আম্মু আব্বুকে বলতে পারবো বিয়ের জন্য। দুপুরে অপি এসে বলল ওদের সাথে খেতে হবে, আন্টি যেতে বলেছে। আমি অপির কপালে চুমু দিয়ে একটু আদর দিলাম, তারপর গেলাম ওদের রুমে। আন্টি আদর করে খাওয়ালো, তারপর বললো, আবির, তোমার আম্মু না আসো অব্দি আমাদের এখানে থাকো। আমি মনে মনে ভাবি এই তো আর কিছুদিন পর তারপর জামাই হয়ে থাকবো। আবার ভাবলাম অপি তো রাজি, ওর বাবা মা রাজি না হলে তো আরেক বিপদ। বলিস দরকার নেই নাক বোঝাকে আমাদের ঘরে রাখার। তুই চুপ থাক, আবির থাকবে। ঢং, এত আদর তো আমাকেও করো না। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, মা তো আমার, তাই আমাকে আদর করে। অপু রেগে আগুন হয়ে বলল, আমার আম্মুকে ছাড়তে। বেশ একটা জমানো খুনছুটিতে মেটেছিলাম সবাই, তাতে বুঝলাম আন্টি আমাকে পছন্দ করে। এখন অপেক্ষা আমার পরিবার থেকে বিয়ের কথা জানানোর। দেখা যাক কি হয়। বেশ খুনছুটিতে মেতেছিলাম সবাই। তারপর আন্টি উঠে ওনার রুমে চলে গেলেন। আমি আর অপি টিভি রুমে গিয়ে বসলাম। আগে রিমোটটা নিজের আয়ত্ত করলাম, তাতে অপি আমাকে 2-3টা চিমটি দিল। আমি ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলস আর ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখতে লাগলাম। অপি বললে, এসব না দেখে দু একটা রোমান্টিক গান তো শোনা যায়। আমার মনে মনে রোমান্টিকতা নেই, তা তো দেখতেই পাচ্ছি। শুকনো বড়ে একটা। চুপ করে থাকো তো একটু, তোমার কথা শুনবো না, টিভি দেখবো। থাকো তুমি, আমি গেলাম। অপি রেগে উঠে যেতে লাগলো। আমি ওর হাত ধরে টেনে সোফায় বসিয়ে জড়িয়ে ধরলাম। ছাড়ো ছাড়ো আমাকে। ছাড়ার জন্য কি ধরেছি নাকি পটকুটি? তুমি টিভি দেখো, আমাকে ছেড়ে দাও তো। অপির গলায় ঘাড়ে স্লাইড করছে আঙ্গুল দিয়ে, আর অপি চোখ বন্ধ করে আছে, ওর শরীর কাঁপছে। তারপর কানে কাছে ফিসফিস করে বললাম, ছেড়ে দিয়েছো তো, এখনো যাও না কেন? আবির প্লিজ, দুষ্টামি করো না। আমি কি কিছু করেছি জানাটা? আমার অপির গালে আস্তে আস্তে কিস করছি। অপি আমাকে শক্ত করে ধরে আছে। তারপর অপি নিজেই আমাকে লিপ কিস করতে শুরু করলো। একটা অজানা ভালো লাগায় হারিয়ে যাচ্ছি দুজন। হঠাৎ আন্টির ডাক শুনলাম, অপিকে ডাকছে। আমি এক লাফ অন্য সফে বসে পড়েছি। অপি আলাদা। ভাগ্যিস আন্টি দেখেনি, তাহলে আজ আমার পিঠ লাল হতো নিশ্চিত। অপি ওর আম্মুর রুমে গেল, তারপর এসে বলল, আম্মু ঘুমাবো, তাই ওনার ওষুধটা দিতে ডাকছিল। আমি ভাবলাম এখন তাহলে এখানে থাকাটা ঠিক হবে না,
আন্টিকে বলে আমি আমার রুমে চলে আসলাম। রাতে আব্বা আম্মু সবাই এলে অপির কথা সব খুলে বললাম। আব্বা আম্মু দুজনে খুব খুশি। তখনই তারা চলে গেল অপিদের বাসায়, সাথে ভাই ভাবিও। কিছু সময় পর অপি আমাকে ফোন দিল। এই শয়তানুর লোক নাক বোঝা, বিয়ে করবি আমাকে? আমার বউয়ে গেছে তোমাকে বিয়ে করতে? তাহলে আঙ্কেল আন্টিকে কেন এসেছে শুনি? কি জানি, আমি তো জানি না। এত পাগল হয়ে গেছো যে তর্স হয়েছে না বুঝি? এভাবে কিস করে আমাকে পাগল করলে তাতে ভালো থাকে কি করে? দাঁড়াও, এখন কি কথা আগে শুনি। তোমার আম্মু কি রাজি হবে? গাধা, আম্মা আব্বু তো অনেক আগেই তোমার আম্মা আব্বুকে আমাদের বিয়ের বিষয় বলেছে। তারপর থেকেই তো তোমাকে এত বিরক্ত করি। তোমার রুমে যাই, আমার বাসায় এসে সাথে থাকো, এমনি এমনি কি হয়েছে নাকি সব? তার মানে তোমার সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছ? গাধারাম, দাঁড়াও, বাসর রাতে বুঝলাম মজা। যাও যাও কুচু করবা। কল কেটে দিলাম। ওদিকে মুরব্বীর আলোচনা করছে আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে হবে এ বাড়িতেই, বাসর হবে আমার রুমে, আর বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করবে। বিয়েটা 1 সপ্তাহ পরই ঠিক হলো। অপির পরীক্ষা দেরি আছে, তাই আর সমস্যা হবে না। 2 পরিবারের সবাই বিয়ে নিয়ে খুব আয়োজনে মেতে আছে। আমি তো লাজুক পোলা, তাই ঘর থেকে তেমন একটা বের হই না। কে কি বলবে? আবার ঠিক করেছি বিয়ের পরও 3 মাস ঘর থেকে বের হব না। কি বলবি সেজন্য, তাছাড়া অন্য কিছু না। এসব সময়ই অপি আমাদের রুমে যাওয়া আসা করে। খুব ভালোবাসো সবাই ওকে, আর আমি বড্ড বেশি ভালোবাসি। ও সামনে থাকলে বা ওর গলা শুনলেই আমার ভিতরে একটা খুশির কাজ করে, সবকিছু ভালো লাগে। একসাথে সবাই মিলে শপিংয়ে গেলাম একদিন। বিয়ের যাবতীয় সবকিছু কেনাকাটা করলাম সবার পছন্দ মতো। বিয়ের দিন পুরো বাড়িটাই খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে, আজব বিয়ে যাকে বলে। কত শখ ছিল গাড়ি করে যাব বউ আনতে, আর এখন সিঁড়ি বেয়ে উঠে বউ আনতে হবে। তা আবার ছাদে সাজিয়ে রেখেছে কতগুলো সিঁড়ি বেয়ে নামতে হবে। ওর ভাল লাগে না। শেরওয়ানি পাগড়ি পরেছি, কেমন জানি লাগছে। লজ্জায় মুচকে হাসি আসছে। একটা রুমাল দিয়ে লক্ষ্য চক্ষুর আড়াল করলাম। ভাইয়া এসে বলল, কিরে বদমাস, এত হাসছিস কেন? ছোট ভাইকে জীবনের সবচেয়ে বড় হাটে কোরবানি দিতে উঠে পড়ে লেগেছিস সবাই, তাই শেষ হাসি হাসছি। তা ঠিক, আমি আর হাসতে পারি না তোর ভাবির জন্য। তুইও পারবি না, যত পারিস এখন হেসে নে। কোথা থেকে ভাবি এসে ভাইয়ের সামনে এসে কি বললে তুমি? আমার জন্য হাসতে পারো না? তোমার সব খুশি শেষ করে দিচ্ছি আমি। আরে ধুর, আমি কখন বললাম এসব? আবিরকে বলছিলাম ওর সুখ নাই, তোমাকে কিছু বলিনি তো। আমি আরো বেশি হাসতেছি ওদের ঝগড়া দেখে। অপি ওর বান্ধবীকে পাঠিয়ে আমাকে খবর দিল আমি যেন এভাবে না হাসাহাসি করি, সবাই নাকি খারাপ ভাববে। মনে মনে বলি শেষ হাসিটা দেখে রাখুক। যথাসময়ে বিয়ে শেষ করে এবার মেয়ে বিদায়ের পালা, কিন্তু বিদায়টা আর কোথায় দিবে? অপি কান্না শুরু করলো। আমি ওর কানে কাছে গিয়ে বললাম, এত ঢং আর কান্না দেখাতে হবে না, মনে হচ্ছে দূরে চলে যাবা। যাচ্ছটা কই? উপরতলা নিচতলা ব্যাপার, কান্না বন্ধ করো। অপি রাগ কি দেখে এখন। বুঝলাম রুমে গেলে শনি বা ফনি কিছু একটা আছে আমার কপালে। বউয়ের কান্না দেখে খুব মায়া হলো। ভাবলাম আমি একটু কেঁদে দিই, তাতে যদি বউয়ের কান্নাটা একটু কমে। পরে ভাবলাম থাক, দরকার নেই, কে কি বলবে আবার। বাসর ঘর রেডি, অপিকে এনে রুমে রাখলো সবাই। আমি তো আমার বাসায় এসে টিভির রুমে গিয়ে টিভি চালু করেছি। মেজাবিন গিয়ে আম্মুকে বললো এই কথা। বিড়াল পেটানোর লাঠি হাতে আম্মু তেড়ে এসে আমাকে বকাঝকা দিয়ে পাঠালো ঘরে। দরজা আটকাতে অপির খ্যাচখ্যাচানি শুরু হলো। কি বলেছিল তখন? ঢং করি আমি? তা নয়তো কি শুনি? কান্না করার কি আছে? তুমি তো আর চলে যাওনি তোমার বাবা মাকে ছেড়ে, তাহলে এমন কান্না করলে কেন? আর আমি তুমি, এর কি বুঝবা? আমি যা বুঝি ভালোই বুঝি। শুধু তুমি একমাত্র মেয়ে যে তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে লাগবে 30 সেকেন্ড। রাগ করে যখন বলবা চলে গেলাম বাপের বাড়ি, তখন আমি বলবো বাপের বাড়িতে আছো। কত লাকি তুমি, একবার ভাবো তো। আমার পরীক্ষা শেষ করে আমি এ বাড়িতে থাকবো না, আমিও ঘর জামাই হব না। আমি এখন ঘুমাবো, লাইট অফ করে শুয়ে পড়ো। আহারে বেচারি, ঘুমালে হবে? ওটা কে করবে? কোনটা? ওইটা একদম নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। ইস কেন? তুমি না আমার বউ? তাহলে কেন হবে না? বিয়ের 5 বছর হলে এর আগে। বলে কি? এর থেকে ভালো ছিল বিয়ের আগে জাদু একটা কিস করতাম বা পেতাম, ওটা দিয়ে কাটিয়ে দিতাম। কি লাভ হলো বিয়ে করে? এত করে বুঝি না, যাও। আমি লাইট অফ করে এসে ওপিকে জড়িয়ে ধরলাম। তোমাদের এসব না শুনলেও চলবে। এভাবে কিছুক্ষণ ছুটে আদর ভালোবাসা নিয়ে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার, যেখানে সবার অপরিসীম ভালোবাসা আছে আর আছে বাবা মায়ের দোয়া। বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে এখন আমি বাড়িওয়ালা জামাই।